আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিভুজ, মানে যেটা সম্পর্কে আমরা প্রাথমিক বেশ কিছু আলোচনা করব এবং চাকরির পরীক্ষায় এই ত্রিভুজ অংশ থেকে যে অঙ্কগুলো ঘুরে ফিরে বারবার আসছে আমরা সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলেই আপনারা এখান থেকে অনায়াসেই চাকরির পরীক্ষায় আসা অঙ্কগুলো করতে পারবেন এবং আমি যেগুলো দিব সেগুলো প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো দেখেন কি বলা হচ্ছে এখানে। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ আকার বা আকৃতিকে ত্রিভুজ বলে। ত্রিভুজ গঠিত হওয়ার পর রেখাংশ তিনটির প্রত্যেকটিকে ত্রিভুজের বাহু বলে, আর এই ত্রিভুজ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে। অর্থাৎ এটা হচ্ছে একটা ত্রিভুজ, যদি আমি এটাকে এ বলি, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি, তাহলে আমরা বলতে পারি এ বি সি একটা ত্রিভুজ। এবং এই যে এ বি একটা বাহু, বিসি একটা বাহু এবং এসি একটা বাহু, তাহলে এখানে তিনটা বাহু রয়েছে, সেই কথাটাই কিন্তু এখানে সংজ্ঞাতে বলা হচ্ছে। তাহলে ত্রিভুজ সম্পর্কে আমরা প্রাথমিক একটা ধারণা পেয়ে গেলাম। এবং এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা কিন্তু বাহু ভেদে নানা ধরনের হতে পারে। ওকে, যেমন এই ত্রিভুজের এ বি, বিসি, এসি এই তিনটা বাহু কিন্তু পরস্পর অসমান আমরা দেখতে পাচ্ছি, তাই এটাকে আমরা বলতে পারি এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার সেটাও কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে। তো চলেন আমরা ত্রিভুজের বাহুর সংখ্যা বিবেচনায় ত্রিভুজকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাহুর সংখ্যা বিবেচনায় ত্রিভুজই সর্বনিম্ন বহুভুজ, অর্থাৎ এমন কোনো বহুভুজ নেই যার বাহুর সংখ্যা 3-এর কম। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এই যে প্রথম লাইনে, অর্থাৎ এই যে এখান থেকে যে এমন কোনো বহুভুজ নেই যার বাহুর সংখ্যা 3-এর কম, এই কথাটা আপনারা বোঝেন কিনা? নিঃসন্দেহে বোঝেন। যারা বুঝতে পারতেছেন না তাদের জন্য আমি একটু এক্সট্রা আলোচনা করি, সেটা হলো এটা একটা ত্রিভুজ এবং আমি যদি বলি এটা কি, এটা হচ্ছে একটা চতুর্ভুজ যেখানে 4টা বাহু রয়েছে। আমি যদি বলি এটা এবিসি, তাহলে এবিসি একটা ত্রিভুজ, অর্থাৎ এর 3টা বাহু রয়েছে। আবার যদি আমি বলি এ বি সি ডি একটা হচ্ছে চতুর্ভুজ, এর বাহু রয়েছে কয়টা? 4টা। আবার আমি চাইলে কিন্তু পঞ্চভুজও তৈরি করতে পারি বা ষড়ভুজও তৈরি করতে পারি। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা পঞ্চভুজ তৈরি করেছি। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি এবং এটা হচ্ছে ই। এই যে এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ, এটা হচ্ছে পঞ্চভুজ। তো দেখেন, অর্থাৎ এমন কোনো বহুভুজ নেই যার বাহুর সংখ্যা 3-এর কম। অর্থাৎ আমরা 2 বাহু বিশিষ্ট কোনো ভুজ আসলে কল্পনা করতে পারি না। আমি যদি এরকম করে দেই তাহলে কিন্তু এখানে কোনো কিছুই তৈরি হলো না, এটা জাস্ট একটা কোণ। অর্থাৎ ত্রিভুজ হচ্ছে সর্বনিম্ন বহুভুজ, এই কথাটা আমাদের বলা হচ্ছে। তাহলে এটাও একটা বহুভুজ, এটাও একটা বহুভুজ, এটাও একটা বহুভুজ, কেননা আমাদের এখানে 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ, এটা এই জন্য ত্রিভুজ। এটা 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ, এই জন্য এটা চতুর্ভুজ। আর এটা 5টা বাহু দ্বারা সীমাবদ্ধ, এই জন্য এটা হচ্ছে বহুভুজ। তো এটার নাম পঞ্চভুজ, এটার নাম চতুর্ভুজ, আর এটার নাম ত্রিভুজ। তো এই জন্য বলা হচ্ছে যে এমন কোনো বহুভুজ নেই যার বাহুর সংখ্যা 3-এর কম। অর্থাৎ 3-এর কম বিশিষ্ট আমরা কোনো বহুভুজ তৈরি করতে আসলে পারি না। ওকে, তো দেখেন এবারে আমরা পরেরটাতে চলে যাচ্ছি যে বিভিন্ন প্রকার যে ত্রিভুজ রয়েছে, বিষমবাহু, সমদ্বিবাহু, সমবাহু, সমকোণী, এগুলো কোনটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখেন এখানে বলা হচ্ছে বিভিন্ন প্রকার ত্রিভুজ। তো প্রথমে বিষমবাহু ত্রিভুজ, তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে সমবাহু ত্রিভুজ, এরপরে সমকোণী ত্রিভুজ, এরপরে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তো এই প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা চিত্র এবং প্রত্যেকটারই আলাদা আলাদা পরিসীমা সূত্র রয়েছে এবং আলাদা আলাদা ক্ষেত্রফল নির্ণয় সূত্র রয়েছে। নিঃসন্দেহে ওই সূত্রগুলো আপনাদেরকে জানতে হবে। এই জন্য আমরা কিন্তু ধীরে ধীরে এই আলোচনাগুলো এগিয়ে নিয়ে যাব যাতে করে আপনারা প্রসেস অনুযায়ী শিখতে পারেন। এখানে দেখেন আমরা বিষমবাহু ত্রিভুজ একটা নিয়েছি, যেটার এ একটা বাহু বি এ বি একটা বাহু, বিসি একটা বাহু, সি এ বা এসি একটা বাহু। আমি বলছি যে এখানে এ বি যতটুকু, বিসি যতটুকু এবং এসি যতটুকু, এরা কেউ কারো সমান নয়। ঠিক আছে, অর্থাৎ আমরা বলবো যে এ বি নট ইকুয়াল বিসি নট ইকুয়াল এসি, তাহলে এটা কি হবে? একটা বিষমবাহু ত্রিভুজ হবে।
আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ভিতরে কোণগুলো তৈরি হবে, আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি, ভিতরে যে কোণগুলো তৈরি হবে এই কোণগুলো কিন্তু পরস্পর সমান হবে না। অর্থাৎ কোণ এ ইজ নট ইকুয়াল কোণ বি ইজ নট ইকুয়াল কোণ হচ্ছে সি। একটা কোণও কিন্তু সমান হবে না, মানে কেউ কারো সমান হবে না। আবার একটা বাহুও মানে কেউ কারো সমান হবে না। এই জন্য বলা হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এই ত্রিভুজের বাহু 3টি পরস্পর সমান নয় বলে এর কোণ 3টিও পরস্পর অসমান। তাহলে নিশ্চয়ই বুঝেছেন যে আসলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এবং আমি যদি হচ্ছে আর একটা বিষমবাহু ত্রিভুজ একটু আপনাদের অঙ্কন করে দেখাই, তো ধরেন এই একটা বাহু, আবার এই একটা বাহু, এবং আমি দিলাম এই একটা বাহু, তাহলে একটু ভালো করে বোঝা যাচ্ছে যে এ বি সি যদি একটা ত্রিভুজ হয় তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ এ বি তো ছোট, তার চেয়ে একটু বড় হচ্ছে বিসি, তার চেয়ে আরো বড় হচ্ছে এসি, অথবা এসি হচ্ছে এখানে এটা এটা ছোট, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় এটা, যে কোনোটা কিন্তু এখানে হতে পারে। আমরা মাপযোগ করলেই বুঝতে পারবো, ঠিক আছে, যে কোনটা কতটুকু। তবে এখানে এতটুকুই আমি বোঝাচ্ছি আপনাদের যে কোনো বাহুর সমান নয়, এবং কোনো আর একটা কোনো কোণের সমান এখানে হবে না। এই জন্য এটা কি বিষমবাহু ত্রিভুজ। এবারে এটা দেখেন সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু পরস্পর সমান। যদি এবিসি একটা ত্রিভুজ হয় আমরা বলতে পারি এখানে এবি ইকুয়াল টু এসি। এই যে এভাবে আমরা বলতে পারি যে এবি ইকুয়াল টু হচ্ছে এসি, এবং বিসি কিন্তু একটু আলাদা, এটাকে আমরা ভূমি বলি, আর এ দুটোকে আমরা বলি সমান বাহু। এ দুটোকে কি বলি? এটাও বাহু, এটাও বাহু, এই দুটোকে বলি আমরা সমান বাহু। আর নিচেরটা কিন্তু আমাদের ভূমিটা কিন্তু আমাদের অসমান, অর্থাৎ এটা একটু বড় অথবা এটা একটু ছোট হতে পারে, যে কোনোটা। কেননা আমরা তো এভাবেও হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করতে পারি, তাই না? যে ক্ষেত্রে মানে হচ্ছে আমাদের এটা যদি এ হয়, এটা বি, এবং এটা হচ্ছে সি, এবং এই দুটো বাহু পরস্পর সমান আর এটা অসমান। তো আমরা এভাবেও আঁকতে পারি অথবা এভাবেও আঁকতে পারি। তবে এটার ক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দেই, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলে এটাও এ, অর্থাৎ এই বাহুটা এ, তাহলে এই এসি বাহুটাও এ, অর্থাৎ এ বি ইকুয়াল টু এসি, যেহেতু দুটোই এ, আর ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করি, এক্ষেত্রে বিসি হচ্ছে আমাদের ভূমি। এবং এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসে, ঠিক আছে? তো এই জন্য সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আমি একটু লিখেই দেই, এক্ষেত্রে এটা যেহেতু বারবার আসে, তাহলে এরিয়া বা ক্ষেত্রফল ইকুয়াল আমরা বলতে পারি বি ভাগ 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। মনে রাখবেন বি হচ্ছে বেস বা ভূমি, আর এই এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর বিতেও বি মানে বেস বা ভূমি, আমি আগেই বলেছি। এই জন্য এটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র সমদ্বিবাহু ত্রিভুজের। এটা একটু ব্যতিক্রম বিধায় আমি আপনাদের মানে আগে থেকেই একটু জানিয়ে রাখলাম। এবার আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানব। মনে রাখবেন সমকোণী ত্রিভুজ হচ্ছে এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। এই যে দেখেন এটা এক সমকোণ বা 90 ডিগ্রি হয়েছে, তাই এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবং আমরা তো জানি এটা যদি একটা ত্রিভুজ হয়, এবিসি যদি একটা ত্রিভুজ হয় যার কোণ বি এর মান যদি 90 ডিগ্রি হয়, এবং বাকি দুটো কোণ অর্থাৎ কোণ এ এবং কোণ সি, এই দুটো কোণের সমষ্টি কিন্তু অবশ্যই আমাদের 90 ডিগ্রি হবে। এটা একটু মনে রাখতে হবে। সেক্ষেত্রে এটা যদি 50 ডিগ্রি হয় এটা হবে 40 ডিগ্রি, এটা যদি 40 ডিগ্রি হয় এটা হবে 50 ডিগ্রি, তার মানে দুটো মিলে অবশ্যই 90 ডিগ্রি হবে। কেননা আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো দেখেন ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এখানে আমরা বলতে পারি এক সমকোণ মানে কত? এক সমকোণ মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, আমি আবার বলছি এক সমকোণ মানে কত? এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এটা মনে রাখতে হবে। এখন এখানে লেখা রয়েছে এক সমকোণ ইকুয়াল 90 ডিগ্রি। সুতরাং যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ বা পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আপাতত এতটুকুই জেনে রাখলেন। তবে এই সমকোণী ত্রিভুজেরও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমাদের কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা নিশ্চয়ই জানি যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা কিন্তু আমরা মানে ছোট ক্লাস থেকেই শিখে আসছি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এরিয়া ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা একটু আপনারা মনে রাখতে পারেন, অথবা আমরা এভাবেও সূত্রটাকে লিখি এরিয়া ইকুয়াল হাফ গুণন ভূমিকে আমরা বি বলি, উচ্চতাকে আমরা এইচ বলি, হাফ গুণন বি ইন্টু এইচ, অথবা উপরে আমরা বিএইচ ভাগ 2 এটাও লিখতে পারি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা একটু মাথায় রাখবেন।
এবারে আসেন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কি জিনিস? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, তবে আবার বাকি যে দুটো কোণ থাকে সেই দুটো কোণ একটা 45 এবং আর একটাও 45। অথবা আমি এভাবেও বলতে পারি যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, অর্থাৎ এটা তো সমকোণ তাই না, সমকোণ সংলগ্ন বাহু দুটো যদি পরস্পর সমান হয়, অর্থাৎ এইটার দৈর্ঘ্য যতটুকু আমি যদি এবিসি বলি, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ এবং এই দুটো বাহু যেহেতু পরস্পর সমান, এই জন্য এটার নাম সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এবি এবং বিসি বাহু পরস্পর সমান হওয়ার কারণে এই কোণটাও 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি। ঠিক আছে, আর একটা কোণ তো সমকোণ বা 90 ডিগ্রি, এটা আমরা আগে থেকেই জানি, এই জন্য এটার নাম হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। এবং তাহলে যেহেতু এই এবি এবং বিসি বাহু পরস্পর সমান, আমি যদি বলি এটার মান এ, তাহলে এটার মানও এ। তাহলে এক্ষেত্রে আমি যদি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, যেটা সমকোণী ত্রিভুজের সূত্র আমরা জানি, এরিয়া ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন হচ্ছে উচ্চতা, ভূমি হচ্ছে এটা, এটার উচ্চতাটা হচ্ছে এটা, তাহলে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সূত্রটা কিরকম হবে? তাহলে দেখেন, আমরা এক্ষেত্রে বলতে পারি যে এরিয়া ইকুয়াল হাফ গুণন ভূমি কত, ভূমি হচ্ছে এ দিয়ে দিলাম, ইন্টু উচ্চতা কত, উচ্চতাও হচ্ছে এ, তাহলে কি হচ্ছে হাফ ইন্টু এ স্কোয়ার। তো মনে রাখবেন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন এ স্কোয়ার অথবা এ স্কোয়ার ভাগ 2, আমরা এটাও বলতে পারি। এগুলো অঙ্ক করতে করতেই আমরা শিখবো, আসলে সূত্র মুখস্থ করতে হবে না আপনাদের, আমরা অঙ্ক করতে করতেই সূত্রগুলো মানে আপনি শিখে ফেলবো। আপনি যদি আগে সূত্র মুখস্থ করতে যান, পরে অঙ্ক করতে চান, তাহলে কিন্তু গোলমাল লেগে যাবে। আপনাদের করতে হবে কি, অঙ্ক করতে করতেই সূত্রগুলো মানে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এবার আমি এটা মুছে দিয়ে পরেরটাতে যাচ্ছি। এখানে একটু দেখেন, আমরা যেহেতু বেশ কয়েকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজটা আবার কেন বাদ থাকবে, তাই না? তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মনে রাখবেন, এরিয়া বা ক্ষেত্রফল ইকুয়াল আমরা বলতে পারি রুট অফ আর এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। মনে থাকবে, এস ইকুয়াল মানে এরিয়া ইকুয়াল এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে এ বি সি কি মনে রাখবেন, এখানে এ বি সি হচ্ছে আমাদের এ হচ্ছে ধরেন এই বাহুটা, বি হচ্ছে এই বাহুটা, সি হচ্ছে এই বাহুটা, মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে একটা এ, একটা বি আর একটা সি। এটা তো বুঝলেন, কিন্তু এখানে এস কি, এস হচ্ছে অর্ধ পরিসীমা। মনে রাখতে হবে, এস মানে হলো অর্ধ পরিসীমা। এটা একটু আপনাদের মুখস্থ রাখতে হবে যে এস হচ্ছে অর্ধ পরিসীমা এবং এস এর মান হচ্ছে 3 বাহু যোগ করে 2 দিয়ে ভাগ। মনে থাকবে, অর্থাৎ এর মান যা, বির মান যা এবং সির মান যা, এই তিনটা যোগ করলে 2 দিয়ে ভাগ করলে আমরা এস এর মান পাচ্ছি। এক্ষেত্রে আমরা এটা এবং এটা, এই দুইটা সূত্র মনে রাখবো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা বলতে পারি এরিয়া বা ক্ষেত্রফল ইকুয়াল এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এবং এটা পুরোটাই রুটের ভিতরে রয়েছে এবং এস ইকুয়াল এখানে এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে 2। ওকে, আমরা অঙ্ক করার সময় এই বিষয়টা কিন্তু আরো মানে ডিটেইলস শেখার চেষ্টা করব। নিশ্চয়ই স্ক্রিনের অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, বলা হচ্ছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 5, 6 ও 7 মিটার, নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এই অঙ্কটা অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। তো কি বলা হচ্ছে, যেহেতু একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা ধরলাম যে এটা একটা বাহু যার মান হচ্ছে কত, যার মান হচ্ছে 5, এবং এটা আর একটা বাহু, আমি এভাবে দিচ্ছি, ধরেন এটা আর একটা বাহু যেটার মান হচ্ছে 6, এবং আরেকটা বাহু আমি অঙ্কন করছি, এটা আরেকটা বাহু যেটার মান হচ্ছে 7। তাহলে 5, 6, 7 হলো। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এবিসি যদি একটা ত্রিভুজ হয়, এই এবিসি ত্রিভুজের 5, 6, 7 তিনটা বাহু, এবং এটা অবশ্যই একটা বিষমবাহু ত্রিভুজ। তো এখান থেকেই কিন্তু আপনাদের ডিসিশনটা নিতে হবে যেটা কোন ধরনের ত্রিভুজ এবং আমি কোন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এখানে প্রয়োগ করব। এটা যদি আপনি ডিসিশন না নিতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না। তো আমরা যেহেতু বুঝে ফেলেছি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, আমি সূত্রটা একটু এখানে লিখে দিচ্ছি। দেখেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক্ষেত্রফল ইকুয়াল রুট অফ আর এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি। এখানে এ বি সি হচ্ছে কি জিনিস, এ হচ্ছে এই বাহুটা,
বি হচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য এবং সি হচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য। তাহলে এর মান 5, বি এর মান 6 এবং সি এর মান 7 আমরা পেয়ে গেলাম। কিন্তু এখানে যে এস রয়েছে, এই এস কি জিনিস? এই এস হচ্ছে অর্ধ পরিসীমা। মনে রাখতে হবে এস হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এস ইকুয়াল আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে 2। সব সময় মনে রাখতে হবে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এস মানে অর্ধ পরিসীমা, এ প্লাস বি প্লাস সি কে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা এস এর মান পাবো। তাহলে এ প্লাস বি প্লাস সি কত? এর মান 5, বি এর মান 6 আর সি এর মান কত? 7। 5, 6 আর 7 যোগ করলে কত হবে? 5, 6, 11 আর 7, 18। তাহলে উপরে 18, তার নিচে কত? তার নিচে 2, 9 2 18। তাহলে এস এর মান আমরা কত পাচ্ছি? এস এর মান কিন্তু আমরা 9 পেয়ে যাচ্ছি। এখন আমরা মানটা বসাই দিব এখানে। তাহলে ইকুয়াল রুট ওভার দিলাম। বলেন তো এস এর মান কত? 9, বা আমরা বাংলাতে লিখি 9। এস মাইনাস এ কত? তাহলে 9 মাইনাস হচ্ছে কত? 9 মাইনাস 5, যেহেতু এর মান 5। এরপরে 9 মাইনাস বি এর মান কত? 6 বসাই দিলাম। এরপরে 9 মাইনাস সি এর মান কত? 7। সবগুলো আমরা সিরিয়াল অনুযায়ী বসাই দিলাম। তাহলে ইকুয়াল রুট ওভার দিচ্ছি এখানে। তাহলে 9, আর এখানে 9 থেকে 5 গেলে থাকবে 4, এখানে 9 থেকে 6 গেলে কত থাকবে? 3, আর এখানে 9 থেকে 7 গেলে কত থাকবে? 2। তো আমরা যদি এখানে গুণ করি 4 নং 36 আর 3 দুগুণ 6, তাই না? তাহলে 36 আর 6 গুণ করলে কত হবে? 36 গুণন 6, 6 6 36 এর 6 হাতে কত? হাতে হচ্ছে আমাদের 3, 3 6 18 19 20 21, তাহলে 216। এখানে আমরা 216 পেয়ে যাচ্ছি। এখন 216কে আমাদের রুট করতে হবে। 216কে রুট করলে আমরা কত পাচ্ছি আমি একটু দেখাচ্ছি। আমরা পাচ্ছি 14.69। এটাকে রুট করতে হবে আমাদের। 216কে মানে বর্গমূল করতে হবে, আমরা পাবো 14.69। তো এখানে 14.69 দেওয়া নেই, দেওয়া আছে কত কত দেখেন তো? 16 15 17 14। তো কত হবে? এখানে কিন্তু বলা হচ্ছে এই জন্য একটা শব্দ, নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। নিকটতম কথাটা বলা হচ্ছে যে মানে কাছাকাছি, কতর কাছাকাছি। তো আমি যদি 14 দাগাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তার কারণ 14.5 এর বেশি হয়ে গিয়েছে, 14.69 হয়ে গিয়েছে। এই জন্য আমাকে কিন্তু 15 দাগাতে হবে, মানে এটা কাছাকাছি, মানে 15-র খুব কাছাকাছি। ঠিক আছে? যদি আবার এমন হতো যে মানে ধরেন 13.69, তখন কিন্তু আমি 14 দাগাতাম, তাই না? তো এই জন্য আমাদের এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু মাথা খাটিয়ে মানে হচ্ছে ভালোভাবে শিখতে হবে। এটা দেখেন 24তম বিসিএস এসেছে, এবং নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলো বলেন, সবগুলোর জন্যই কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। জাস্ট একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে আপনাদের দিয়ে দিতে পারে। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? সম্ভাব্য 4টা উত্তর কিন্তু এখানে দেয়া রয়েছে। তো আমরা শুরুতে করব কি, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করব, যেটার লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। তার মানে লম্বটা কিছুটা ছোট হবে আর ভূমিটা কিছুটা কি হবে? বড় হবে। আর এটা তো অতিভুজ, আমরা জানি অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহুটা। তো যদি এটা এ হয়, এটা বি এবং এটা সি, তাহলে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। তাহলে আমরা ধরলাম যে ভূমি হচ্ছে এক্স, তাহলে লম্ব হবে এক্স মাইনাস 2। যেহেতু বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তার মানে লম্বটা ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অর্থাৎ এটা তো অতিভুজ এসি, তাই না? এটা হচ্ছে ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। দেখেন আমরা কিন্তু ত্রিভুজটা মানে ধরে ফেলেছি কোনটা কি। এবারে অতিভুজের দৈর্ঘ্য কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা কার মান বের করব? অবশ্যই আমরা x+2 এর ভ্যালু বের করতে চাই, এই জন্য এটাকে একটু মার্ক করে রাখলাম। আমাদের কিন্তু কাজ হচ্ছে x+2 এর ভ্যালু বের করা। তো আমরা কি করব এখন? সেটা হলো যে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। পিথাগোরাসের উপপাদ্যটা কি? উপপাদ্যটা হচ্ছে অতিভুজ তার উপর স্কোয়ার ইকুয়াল লম্ব তার উপর স্কোয়ার প্লাস ভূমি তার উপরে স্কোয়ার, তাই না? এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো অতিভুজ কত? অতিভুজ হচ্ছে x+2, আমরা দিয়ে দিলাম x+2 তার উপরে হচ্ছে স্কোয়ার ইকুয়াল লম্ব কত? x-2, আমরা x-2 তার উপর হোল স্কোয়ার দিচ্ছি, প্লাস ভূমি কত? x, তাহলে x এর উপর স্কোয়ার দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব, অর্থাৎ a + b হোল স্কোয়ারের যে সূত্রটা আছে বা সেটা আমরা প্রয়োগ করব। তাহলে a স্কোয়ার আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি, প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার ইকুয়াল এখানে কি আবার a স্কোয়ার মাইনাস 2ab
প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর প্লাস এইদিকে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আমি দিয়ে দিচ্ছি। তাহলে বা এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণ 4x প্লাস হচ্ছে 2 দুগুণ 4 ইকুয়াল এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4x প্লাস 2 দুগুণ 4 প্লাস হচ্ছে কত এক্স স্কোয়ার। উভয় দিকের আমরা হচ্ছে কাটাকাটি করতে পারি, তো যাই হোক আমরা এই পুরোটাকে বামে নিয়ে আসি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 4। আচ্ছা বলেন তো এক্স স্কোয়ার কত হয়? 2x স্কোয়ার। তো এটা এইদিকে আসলে মাইনাস 2x স্কোয়ার হচ্ছে, আর মাইনাস 4xটা এইদিকে এসে প্লাস 4x হচ্ছে, আর এই প্লাস 4টা এইদিকে আসলে মাইনাস 4 হচ্ছে ইকুয়াল 0। তো কি কি কাটা যাচ্ছে দেখেন, আমাদের কাটা যাচ্ছে হচ্ছে -4 + 4 কাটা। এবারে বা আমরা করব কি এক্স স্কোয়ার আর এখানে -2x স্কোয়ার, তো মাইনাস একটা এক্স স্কোয়ার থাকলো আমার এখানে, আর প্লাস 4x কি হলো, প্লাস হচ্ছে 8x ইকুয়াল কি, ইকুয়াল হলো 0, এটা থাকে। তো এখন আসেন আমরা যেটা করব এখান থেকে দেখেন এই ক্যালকুলেশনটা আমি একটু মানে উপরে মুছে দিয়ে এখানে আপনাদেরকে করাচ্ছি, একটু মনোযোগ দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে আসেন -x স্কোয়ার এই প্লাস 8x এইদিকে যদি যায় তাহলে বা আমরা -x স্কোয়ারটা রেখে এইদিকে -8x দিয়ে দিতে পারি, যেহেতু যোগ আছে এদিকে গেলে বিয়োগ হয়ে যাচ্ছে, তো মাইনাস আর মাইনাস কি হয়ে যাবে, ক্রস হয়ে যাবে। তাহলে বা এখানে কয়টা এক্স, এখানে আমাদের আছে 2টা এক্স, তো 2টা এক্স এর মধ্যে একটা এক্স যদি আমি কেটে দেই তাহলে এখানে আরেকটা এক্স থাকে, এক্স ইকুয়াল টু 8, মানে একটু সহজে করার জন্য আমি এভাবে করলাম, ঠিক আছে। তাহলে এক্স এর মান যদি 8 হয় তাহলে এটা হচ্ছে আমাদের কত, আমি একটু অন্য কালার ব্যবহার করছি, এই এক্স এর মান হচ্ছে আমাদের 8, তাহলে x - 2 কত, 8 থেকে 2 মাইনাস করলে 6, আর x + 2 কত, 8 আর 2 কত, 8 আর 2 হচ্ছে 10, তার মানে একটা 6, একটা 8 আর একটা 10। তো যেহেতু আমাদের অতিভুজের মান জানতে চাচ্ছে তাহলে অতিভুজ হচ্ছে 10, আমাদের ক নম্বরটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই প্রশ্নটা দেখেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় 10 একক, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? এটা 23তম স্পেশাল বিসিএসে অঙ্কটা এসেছে এবং আরো অনেকবার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। তো আমরা অঙ্কটা সমাধান করছি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16, অর্থাৎ ভূমিটা একটু বড়, আর অপর দুটি মানে অপর প্রত্যেক বাহুদ্বয়, তার মানে আরো তো 2টা বাহু থাকে, আমরা জানি একটা ত্রিভুজ মানে তো 3টা বাহু, তাই না? তো ত্রিভুজটা আমরা হচ্ছে এভাবে অঙ্কন করতেছি, ভূমিটা একটু বড় করে নিলাম এবং আমাদের যে হচ্ছে অপর দুটি বাহুর প্রত্যেকটা, অপর 2টা বাহু মানে এখান থেকে এই পর্যন্ত একটা, আবার এখান থেকে আমরা এই পর্যন্ত একটা দিয়ে দিলাম, তাহলে এটা অপর দুটি বাহু হয়ে গেল আমাদের। আমরা যদি বলি এটা হচ্ছে এ, তাহলে এটা হলো বি এবং এটা হচ্ছে সি, তাহলে আমরা বলতে পারি এ বি ইকুয়াল টু এসি। তাহলে অপর প্রত্যেক বাহুদ্বয় 10 একক, তার মানে এটাও 10, এটাও 10, আর এটা কত, এটা হচ্ছে 16। তাহলে বেস বা ভূমি হচ্ছে আমাদের 16, এটা বি এর মান, আর সমান সমান বাহু দুটোকে আমরা এ দ্বারা আইডেন্টিফাই করি, অর্থাৎ এর মান 10, এর মান 10, আর এখানে বিতে বেস, বেস মানে হচ্ছে ভূমি যেটা হলো 16। এখন ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমাদেরকে একটু জানতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে b/4 √4 a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। মনে রাখতে হবে কিন্তু এখানে বি মানে বেস বা ভূমি, এ মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে ইকুয়াল বি কত, বি হচ্ছে 16 ভাগ হচ্ছে 4 √4 a স্কোয়ার, তাহলে 4 ইন্টু এর মান কত, এর মান 10, এই যে দেখেন এর মান 10, এই যে 10, তাহলে 10 এর উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি এর মান তো 16, তার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিচ্ছি, তাহলে ইকুয়াল 16কে 4 দ্বারা কাটলে 4 × 4 = 16 √10 × 100, 100কে 4 দ্বারা গুণ করলে কত হবে, 400, মাইনাস 16 16 256, তাহলে ইকুয়াল 4 √400 থেকে 256 মাইনাস করলে থাকবে 144, তাহলে ইকুয়াল 4 ইন্টু 144কে রুট করলে হবে 12, তাহলে আমরা জানি 12 12 144, তাহলে 4 12 48, এটাই হচ্ছে আমাদের এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। কোথায় আছে? গ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এই অঙ্কটা দেখেন, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এ ইকুয়াল কোণ 40 ডিগ্রি এবং কোণ বি ইকুয়াল কোণ 60 ডিগ্রি হলে কোণ এসিডি ইকুয়াল টু কত ডিগ্রি? খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এটা। এই হচ্ছে
দশম বিজিএস সহকারী জজ নিয়োগ পরীক্ষা, এবং এটা একটা প্রাথমিক পরীক্ষা, এই পরীক্ষা এসেছে। এবং আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু মানে এই ধাঁচের প্রশ্ন অনেক বেশি আসতে দেখা যায়। তো শুরুতে আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করছি। তো ধরেন আমি ত্রিভুজটা অঙ্কন করলাম, এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। আমি জানি না সেটা কেমন হবে, তো আমি আনুমানিক এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, দিয়ে দিচ্ছি। এটা হলো এ, এটা হলো বি, এবং এটা হচ্ছে সি। বলা হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে, এটা তো বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। অর্থাৎ এই বাহুটাকে আমি ধরেন এইভাবে বর্ধিত করে দিলাম, ডি পর্যন্ত দিয়ে দিলাম, এটা হচ্ছে ডি। ঠিক আছে, ডি পর্যন্ত আমি বর্ধিত করলাম, এ পর্যন্ত আসলাম। কোণ এ 40 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। এবং বলা হচ্ছে কোণ বি মানে 60 ডিগ্রি, তাহলে কোণ বি কত? বি হচ্ছে 60 ডিগ্রি। এবার বলা হচ্ছে এসিডি ইকুয়াল টু কত? তাহলে এসিডি কোণটা বলেন তো? এই যে এ সি ডি, অর্থাৎ এই কোণটা কতটুকু আমাদের কাছে জানতে চাচ্ছে, এটার মান। তো আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, যেখানে এ মানে 40, বি মানে হচ্ছে 60, তাহলে 60 আর 40 কত হয়? 100। তাহলে 180 থেকে যদি আমি 100 মাইনাস করে দেই তাহলে থাকবে 80 ডিগ্রি। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে আমাদের এই যে কোণটা, এখানে এই কোণটুকু, এই যে দেখেন আমি দাগ দিচ্ছি যতটুকুতে, এই কোণটুকু আমাদের 80 ডিগ্রি। যেহেতু একটা 40 একটা 60, তার মানে একটা অবশ্যই 80। তো এটা যদি 80 হয়, আমরা জানি এক সরল কোণ মানে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো এখানে এটা যদি 80 হয় তাহলে এটা তো একটা সরল কোণ, তাই না? তাহলে এটা কত? এটা অবশ্যই 100 ডিগ্রি। এটা যদি 80 হয় তাহলে এটা 100 হবে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি এসিডি এর মান কত? 100 ডিগ্রি। তো নিঃসন্দেহে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। কোথাও যোগ বিয়োগে ভুল হলে আমাকে কিন্তু আপনারা লিখে জানাবেন, ঠিক আছে? কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা বলবো যে কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটা 6, একটা 8 আর একটা 10 যদি হয়, তো এটাকে দেখে মনে হচ্ছে যে তিনটা বাহু যেহেতু আলাদা, আমরা হয়তো অনেক সময় মনে করতে পারি এটা একটা বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ কোনো বাহুর সমান নয়। এটা যেমন রাইট, কিন্তু এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য মেনে চলছে। বৈশিষ্ট্যটা কি আমি একটু শুরুতে আপনাদের বলি। সেটা হলো এই যে 6, এই যে 8, এই যে 10, 6 এর উপর স্কোয়ার করলে 36, 8 এর উপর স্কোয়ার করলে 64, আর 10 এর উপর স্কোয়ার করলে 100। তো এই 10 এর উপর স্কোয়ার যে 100 হচ্ছে, এই দুটোর স্কোয়ারের সমষ্টিও অলওয়েজ 100 হবে। এরকম ক্ষেত্রে আমরা এটাকে অবশ্যই সমকোণী ত্রিভুজ হিসাবে বিবেচনা করব, কেননা আমরা জানি অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহুটা। অতিভুজের উপর স্কোয়ার যা হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই দুটোর সমষ্টিও তাই হবে। দেখেন এই দুটো সমষ্টি করলে 100 হবে। 6 এর স্কোয়ার 36, 8 এর স্কোয়ার 64, 64 আর 36 কত হবে? 100। তাহলে আমরা অবশ্যই সমকোণী ত্রিভুজ বলতে পারি। এভাবে কিন্তু আপনাদের একটু বুঝে নিতে হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার আসেন আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তো ধরেন আমি এটাকে লম্ব দিলাম, এটাকে ভূমি দিলাম, এবং এটাকে আমি অতিভুজ দিয়ে দিচ্ছি। তো এবিসি একটা সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি। এটা হলো এ, এটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে সি। তো এটা দিয়ে দিলাম 6, এটাকে দিয়ে দিলাম নিচে ভূমি 8, আর এটা দিয়ে দিলাম অতিভুজ 10। বলা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো মনে রাখবেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। মনে থাকবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমি একটু শর্টকাটে লিখছি। তাহলে হাফ গুণন ভূমি কত? ভূমি হচ্ছে 8 ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 6, দিয়ে দিলাম 6। এখানে কিন্তু অতিভুজের কোনো কাজ নেই, তাহলে 2 দ্বারা 8কে কাটলে 4 2 8, 4 6 কত হবে? 4 6 হবে 24। তাহলে 24 হচ্ছে আমাদের ক্ষেত্রফল। কোথায় রয়েছে দেখেন তো? এই যে 24 বর্গ সেমি আমাদের সঠিক উত্তর রয়েছে। এভাবেই কিন্তু আপনাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে? 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তো পূরক এবং সম্পূরক এই দুটো বিষয় থেকে হিউজ পরিমাণে প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় আমরা আসতে দেখি। একটা পূরক আর একটা হচ্ছে সম্পূরক। তো মনে রাখবেন শর্টকাটে, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় সেটাকে একটা অপরটার পূরক কোণ, আর দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় সেটা একটা আরেকটা সম্পূরক কোণ। তো পূরক এবং সম্পূরক তৈরি হয় কিভাবে, চিত্র এঁকে আমি একটু বোঝাচ্ছি। তো ধরেন এটা হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ এবং 180 ডিগ্রি কোণ হচ্ছে, অবশ্যই এরকম একটা কোণ হচ্ছে 180 ডিগ্রি। দেখেন এটা এখানে একটা পয়েন্ট এবং এখানে এটা হলো 90 ডিগ্রি, তাই না? তো আমি যদি এখানে এইভাবে একটা টান দিয়ে দেই, তাহলে এইটা যদি আমি বলি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ হবে
60 ডিগ্রি। কিভাবে? কেননা 60 আর 30 মিলে 90 হয়। নিশ্চয়ই বুঝেছেন। আবার আমি যদি এখানে একটা টান দিয়ে দেই, এখানে যদি বলি এইটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি, তাহলে আমাদের এটা কত হবে, এই কোণটা কত হবে? অবশ্যই এটা হবে 140 ডিগ্রি। কেন? কেননা 140 আর 40 180 ডিগ্রি মিলে যাচ্ছে। তো এইভাবে আমরা পূরক এবং সম্পূরক কোণ বিবেচনা করব। এখন যদি বলা হয় আমাদের যে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে এটা সম্পর্কে তো বলেনি, বলেছে এইটা সম্পর্কে, তাই না? তাহলে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? অবশ্যই 90 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে আমি যদি এরকম একটা রেখা টানার পরে যদি একটা 90 ডিগ্রি এভাবে দিয়ে দেই, এটা ধরেন 90 ডিগ্রি, তাহলে এই দিকে কতটুকু? এই দিকেও 90, কেননা 90 90 180 হবে। আমি তো বলেছি দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, সেটা একটার আরেকটার সম্পূরক কোণ। তো এইভাবেই আপনাদের পূরক এবং সম্পূরক সম্পর্কিত প্রশ্নের উত্তর করতে হবে। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা। এটাকে আমরা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি সব সময়ের জন্য। তো দেখেন, আমরা অঙ্কটা কয়েকভাবে একটু বোঝার চেষ্টা করব যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। তো আমি যদি একটা সরলরেখা অঙ্কন করি, তাহলে এই সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল মানে কি? ধরেন এই সরলরেখার মান হচ্ছে x, তাহলে x এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হচ্ছে x²। আমরা এই পর্যন্ত এসেছি একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। এবার বলা হচ্ছে উক্ত সরলরেখার, তার মানে এই সরলরেখাটার 1/4। তাহলে 1/4 কোনটা? ধরেন এটা হচ্ছে এই সরলরেখাটার 1/4, যেটাকে আমরা বলতে পারি যে x ভাগ হচ্ছে 4, যেহেতু 1/4 4 ভাগের 1 ভাগ। এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, তাহলে 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত? x ভাগ 4, তার উপরে স্কোয়ার কত হচ্ছে? তাহলে x² ভাগ 4 4 16। তাহলে এটা হচ্ছে এই সরলরেখার উপর অঙ্কিত বর্গ, এটা হচ্ছে 1/4 উপর অঙ্কিত বর্গ। বলা হচ্ছে কোনটা কার কত গুণ। তাহলে বড়টা উপরে ছোটটা নিচে দিয়ে ভাগ করলেই আমাদের কোনটা কার কত গুণ বের হয়ে আসবে। বড় কোনটা? এটা। ছোট কোনটা? এটা। তাহলে সুতরাং আমরা x² কে ভাগ করব কত দ্বারা? x² ভাগ হচ্ছে 16 দ্বারা। এটা কিন্তু মূল ভাগটান। তাহলে ইকুয়াল x² লিখলাম। এই ভাগটাকে যদি আমি গুণ করে দেই, এই 16 যাবে উপরে আর এই x² আসবে নিচে। তাহলে x² ক্রস হয়ে আমাদের কত থাকবে? 16 বা 16। তাহলে 16 গুণ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এটা আমি ডিটেইলস আপনাদেরকে বোঝালাম। এবারে আমি যদি বলি যে আপনারা শর্টকাটে কিভাবে চিন্তা করবেন, মনে রাখবেন যে যখন বলবে 1/4, তাহলে 1/4 মানে তো 4-এর সাথে সম্পর্কিত, তাই না? আপনি করবেন কি, শর্টকাটে 4-এর উপর স্কোয়ার করে দিবেন। তাহলে 4-এর উপর স্কোয়ার করলে কত হবে? 16। তাহলে 16 হচ্ছে সঠিক উত্তর। যদি এখানে 1/3 থাকতো, তাহলে 3-এর উপরে স্কোয়ার করে দিতাম, 9 হতো সঠিক উত্তর। যদি এখানে হচ্ছে অর্ধেক থাকতো, অর্ধেক মানে 2-এর সাথে সম্পর্কিত, তাহলে 2-এর উপর স্কোয়ার 4 হতো আমাদের সঠিক উত্তর। যদি 1/5 থাকতো, 5-এর উপর স্কোয়ার 25 গুণ হতো আমাদের, ক্ষেত্রফলের 25 গুণ থাকতো তখন এখানে অপশনে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি যদি একটা সংখ্যা চিন্তা করি কিভাবে? ধরেন এটা একটা সরলরেখা, এই সরলরেখাটার মান আমি ধরে নিলাম যে ধরেন এই সরলরেখাটার মান হচ্ছে 8, হিসাবের সুবিধার্থে আমি 8 ধরে নিলাম। আর আরেকটা সরলরেখা আমি অঙ্কন করব, এটার 1/4, তার মানে এটার 4 ভাগের 1 ভাগ কত হবে? অবশ্যই 2। তাহলে এই সরলরেখাটার উপর অঙ্কিত বর্গ, তাহলে 8-এর উপর অঙ্কিত বর্গ হচ্ছে 64, এটার উপর অঙ্কিত বর্গ তাহলে 2-এর উপর স্কোয়ার হচ্ছে 4। তাহলে বলেন তো এইটার কত গুণ এটা? তাহলে অবশ্যই 16 গুণ, 4 16 64। এবার কিন্তু প্র্যাকটিক্যালি আপনি বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে? এক্স ধরে কিন্তু প্র্যাকটিক্যালি বোঝা যায় না, কিন্তু আমরা যখন সংখ্যা ধরি তখন কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সটা আমাদের মধ্যে চলে আসে। এবার এই যে 16 গুণ আমরা তো নর্মালি বুঝতে পারলাম, কিন্তু যখন এটা এক্স ছিল তখন আমি কিন্তু করেছি কি, 64কে এখানে যা ছিল সেটাকে এটা দ্বারা ভাগ করেছি। তাহলে 4 16 64, তার মানে 16 গুণ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এভাবেই আমাদের কিন্তু অঙ্কগুলো একেবারে প্রপারলি বুঝে করতে হবে। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, নিঃসন্দেহে এটা আপনারা করতে পারবেন। তো এটা আর আমি করে দিচ্ছি না, এটা আমি আপনাদের HW দিচ্ছি। এটার উত্তর কত হবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাকে। একই প্রশ্ন দেখেন, এটাও নিশ্চয়ই আপনারা করতে পারবেন, আমি কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি। এটাও আমি আপনাদেরকে HW দিলাম। 6 নম্বর অঙ্কটা, এ ও বি পরস্পর সম্পূরক কোণ। কোণ এ ইকুয়াল টু 120 ডিগ্রি হলে কোণ বি ইকুয়াল টু কত? তাহলে সম্পূরক মানে বুঝায়, দেখেন আমি সম্পূরকটার নিচে দাগ দিচ্ছি, মনে রাখবেন সম্পূরক মানে যখন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে তখন সেটাকে আমরা একে অপরের সম্পূরক কোণ বলতে পারি। তো ধরেন আমি এরকম একটা রেখা কল্পনা করলাম, তো এই রেখাটার উপরে যদি আমি আরেকটা রেখা এভাবে টেনে দিই,
দেওয়ার পরে আমি যদি বলি যে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটা হচ্ছে ধরেন 120 ডিগ্রি, তাহলে এই কোণটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো মনে রাখেন যে যেহেতু বলা হচ্ছে এ ও বি পরস্পর সম্পূরক এবং কোণ এর মান হচ্ছে 120, তাহলে ধরে নিলাম যে এটা হলো আমাদের 120। এখানে যে কোণটা আছে সেটা হচ্ছে কোণ বি, তাহলে কোণ বি এর মান কত হবে? তাহলে অবশ্যই আমরা তো জানি সম্পূরক মানেই তো হচ্ছে 180 ডিগ্রি, তো 180 থেকে যদি আমি 120 বাদ দিয়ে দিই থাকবে কত? 60 ডিগ্রি। তাহলে অবশ্যই কোণ বি এর মান হবে আমার 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি অ্যান্সার আমাদের খ নম্বরে রয়েছে, তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, এটাতে বলা হচ্ছে একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে কত ডিগ্রি সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তো একটা সুষম ষড়ভুজ যদি আমরা অঙ্কন করি, তো ধরেন আনুমানিক আমি একটা ষড়ভুজ মানে সুষম ষড়ভুজ অঙ্কন করার চেষ্টা করছি, যদিও সেটা সুষম হচ্ছে না, তারপরেও ধরে নেবেন যে এটা একটা সুষম ষড়ভুজ, ঠিক আছে? যেটার কয়টা বাহু থাকবে? যেটার অবশ্যই 6টা এরকম বাহু থাকবে। এটা হচ্ছে একটা সুষম ষড়ভুজ। আমি আইডেন্টিফাই করছি এটা হলো এ, এটা হচ্ছে বি, এটা হলো সি, এটা হলো ডি, এটা হলো ই এবং এটা হচ্ছে ফাইনালি এফ। এটা একটা সুষম ষড়ভুজ একটি অন্তঃকোণের পরিমাণ। আচ্ছা, অন্তঃকোণ কোনগুলো? অন্তঃকোণ হচ্ছে এই যে ভিতরের কোণগুলো, এটা কতটুকু? যেহেতু সুষম ষড়ভুজ তাহলে এটা যতটুকু এটাও তত, মানে প্রত্যেকটাই আমাদের কিন্তু সমান হবে। যে কোনো একটা বের করতে পারলেই হয়ে যাচ্ছে। যে আমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে একটি অন্তঃকোণের পরিমাণ কত। তো আমরা জানি যেহেতু এটা সুষম ষড়ভুজ মানে প্রত্যেকটা কোণ সমান, তো সেক্ষেত্রে এখানে টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে সেটা যদি আমি জানতে পারি তাহলে কিন্তু এটা বের করা আমার জন্য কোনো ব্যাপার না। এখানে কয়টা কোণ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে টোটাল। তো এটা দ্বারা মানে শর্টকাটে আমি যদি চিন্তা করি যে এটা দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যায় সেটা আমি একটু কল্পনা করছি। ধরেন এখান থেকে এই পর্যন্ত আমি একটা ত্রিভুজ বানালাম, ওকে। এখান থেকে এই পর্যন্ত আমি আর একটা ত্রিভুজ বানালাম, 2টা হলো। এখান থেকে এই পর্যন্ত আমি আরো একটা ত্রিভুজ বানালাম, এখানে 3টা, অলরেডি আর একটা হয়ে 4টা হয়ে গিয়েছে। তাহলে আমরা পেলাম কি? পেলাম হচ্ছে এখানে একটা ত্রিভুজ, এখানে আর একটা 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা। মনে রাখবেন আপনি যদি আবার চিন্তা করেন যে আমি তো এই দিক থেকে এই দিকেও দিতে পারি, এখানেও তো একটা ত্রিভুজ, এটা কিন্তু একটা বাহুকে আর একটা বাহু ছেদ করে যাচ্ছে, এটা কিন্তু হবে না দিলে, ঠিক আছে? এই জন্য একটা বাহু যেন আর একটা বাহুকে ছেদ না করে এইভাবে আমরা কয়টা ত্রিভুজ বানাতে পারি এটা একটু ফাইন্ড আউট করে নেব। তো 4টা ত্রিভুজ, আমরা তো জানি একটা ত্রিভুজ মানে 180 ডিগ্রি, তাহলে 4টা ত্রিভুজ মানে কত হবে? 4 18 72, 720 ডিগ্রি। এখানে ভিতরে টোটাল 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এবার যেহেতু একটা অন্তঃকোণের পরিমাণ জানতে চাচ্ছে আমাদের, তাহলে টোটাল কোণ আছে 6টা, তাহলে 720কে আমি 6 দ্বারা যদি ভাগ করি, 6 12 72, আর এই শূন্যটা এখানে দিয়ে দিলাম 120 ডিগ্রি। 120 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর। মনে রাখবেন এটা বের করার জন্য একটা সূত্র আছে, আমি সেই সূত্র দিয়েও অনেকবার আপনাদের করে দিয়েছি। আজকে জাস্ট প্র্যাকটিক্যালি আপনাদের বিষয়টা বুঝাই দিলাম, মানে হচ্ছে ত্রিভুজ বানিয়ে আমি আপনাদের বুঝাই দিলাম। এরপরে আমি এটার যে সূত্রের সাহায্যে দ্রুত করা যায় এই সূত্রের সাহায্যেও মানে অঙ্কটা আপনাদেরকে শিখিয়ে দেব, ওকে। এবার আমি পরেরটাতে যাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন একটু আগে আমি যে অঙ্কটা করিয়েছি সেটার মতোই এটা। তো এটা আপনাদেরকে SW দিচ্ছি, আপনারা অবশ্যই এটা করবেন। করার পরে আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন যে এর অ্যান্সারটা কত হচ্ছে, ঠিক আছে?